আওয়ামী লীগ নিষিদ্ধে উপদেষ্টা পরিষদ বৈঠকে নীতিগত সিদ্ধান্ত ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র। জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস আইন উপদেষ্টার। হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের বিচার হবে বললেন প্রেস সচিব। ভোটাধিকার হরণের ষড়যন্ত্র রোধে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না বললেন ফখরুল। এবং তাপপ্রবাহে পুড়ছে দেশ, ভ্যাপসা গরমে ঘরে বাইরে অস্বস্তি। বিপাকে শ্রমজীবী মানুষ, সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ ও জননিরাপত্তা বিঘ্ন সহ নানা অপরাধের দায়ে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বৈঠকে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার সকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করে ছাত্র জনতা। এতে বক্তারা দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিকল্প নেই বলে মন্তব্য করেন। রাত ৯টায় শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। ভারতে ইউটিউবে মোহনা সহ বাংলাদেশের কয়েকটি টিভি চ্যানেল বন্ধের তীব্র নিন্দাও জানান তারা। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নেতা ও ধর্মগুরুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়েরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শান্তি, সম্প্রীতি ও ঐক্যের জন্য গৌতম বুদ্ধের শিক্ষার আগের যে কোনো সময়ের চেয়ে এখন আরও বেশি প্রাসঙ্গিক। পবিত্র এই দিনে মানবজাতির সামনের পথ, বোঝাপড়া, সহানুভূতি ও আনন্দে আলোকিত এমন কামনাও করেন তিনি। জুলাই গণহত্যায় জড়িতদের আইনি প্রক্রিয়ার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগ আমলে সংগঠিত সকল গণহত্যার বিচার শিগগিরই একটি শক্তিশালী উচ্চ পর্যায়ের কমিশন গঠন সহ আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের উদ্যোগে গুম প্রতিরোধ আইনের খসড়া শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা জানান, গুমের সাথে জড়িতদের এমন সাজা দেয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্ম করার সাহস না পায়। তো আমরা যারা গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে অনুসন্ধান চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকালে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে ভারতে বাংলাদেশের কয়েকটি মিডিয়ার সম্প্রচার সে দেশে বন্ধ করেছে এবং তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। পতিত স্বৈরাচারের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে যে উনি যে চলে গেলেন সেই বিষয়ে যারা সত্যিকার অর্থে এই পুরো বিষয়টার সাথে জড়িত আমরা সবাইকে অ্যাকাউন্টেবল করব, তাদেরকে আইনের আওতায় আমরা এটা ইনভেস্টিগেট করছি এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। বাংলাদেশের যে চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে খুবই আনফর্চুনেট, তাদের কোনো সুনাম আছে। যমুনা টিভি বা যে সমস্ত টিভির বর্ণনা করা হয়েছে এটা তো বন্ধ করা হয়েছে, এটা তো মানে খুবই রেসপেক্টেড মিডিয়া বাংলাদেশে। তারা তো আমরা জানি না, যারা ওই পারে যে সমস্ত নিউজ, ওই পারে নিউজটা হয়ে গেছে এন্টারটেনমেন্ট।
ভোটের অধিকার কুক্ষিগত করা ষড়যন্ত্র রুখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যারা বারবার সংবিধান লঙ্ঘন করে দেশের অবৈধ সংসদ এবং সরকার গঠন করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারেক রহমান। গণতন্ত্র বিরোধী পলাতক দাবিদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আমি উপলব্ধি করি। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে দলের নেতারা সাফ জানান, বাংলাদেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেয়া হবে না। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ আয়োজন করা হয়। শনিবার দুপুর 12টা থেকে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের 13 সাংগঠনিক জেলার নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। আনুষ্ঠানিক সমাবেশ শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাংলাদেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া হবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র রক্ষার দায়িত্ব যাদের উপর বর্তেছে তাদের অনেকেই সঠিকভাবে তা পালন করছেন না। যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সমাবেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খেলাধুলার উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিরং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। আফরিন পপি, মোহনা সংবাদ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় গড়িমসির অভিযোগ তুলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ নিয়ে সরকারের নানা তালবাহনা জনমনে সংশয় তৈরি করেছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগকে দেশ ও জনগণের গণতন্ত্রের শত্রু মনে করলে জনগণই তাদের নিষিদ্ধ করবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের 49 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন দেশের নামকরা চিকিৎসক এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। চিকিৎসা খাতের বিভিন্ন পর্যায়ে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। যখন সরকার ছিল তখনও কিন্তু এই মেডিকেল কলেজের জন্মবার্ষিকী পালন করা হয়নি। গণতন্ত্র আর জনগণের স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। আমাদের ডাক্তাররা এখনো পর্যন্ত তাদের পর্যাপ্ত পোস্টিংগুলো কিন্তু হয়নি। এখনো মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরে লুকিয়ে থাকা সেই সকল ফ্যাসিস্টদের সহযোগীরা তারা কিন্তু এখনো এই সকল ভাই বোনদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতির দেশ ছেড়ে পালানোয় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে মানুষের সন্দেহ তৈরি হয়েছে। তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে, সেটাই হচ্ছে সবচাইতে সন্দেহের কারণ। পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে রাষ্ট্রপতি চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে, অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না। বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে একবারে
8 সাল থেকে মানে তাদের দোসর থেকে টানা নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের দাবি করে এসছে, মার খেয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা শীর্ষক আলোচনা সভায় রাজনৈতিক দল নিষিদ্ধ করাই সব সমস্যার সমাধান নয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জনগণ স্বস্তির সাথে ভর্তি তার মালিকানা ফেরত পাবে, সেজন্য আমি বলবো কেউ দেশে আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে বলেও মত দেন তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নাগরিকের সব অধিকার সুরক্ষিত করতে পারবে, এমন মন্তব্য করে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বললেন, এই সনদ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি সম্ভব নয়। সকালে ইউপিডিএফ এর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। আর ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবসময় প্রতিরোধ করার চেষ্টা করেছে তার সংগঠন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার বৈঠকে বসে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সঙ্গে। সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে এতে অংশ নেয় ইউপিডিএফ এর 4 সদস্যের প্রতিনিধি দল। মাইকেল চাকমা বলেন, পার্বত্য এলাকায় বাসিন্দারা সবসময় নির্যাতিত, এর স্থায়ী প্রতিকার দরকার। ইউপিডিএফ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শ্রদ্ধাশীল বলেও জানান তিনি। ইউপিডিএফ সবসময় একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং একটা মানবিক কল্যাণকর রাষ্ট্র, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রতি আমরা সবসময় আমাদের লক্ষ্য ছিল। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কাজ চলছে। জাতীয় ঐকমত্য কমিশন সকলের সঙ্গে আলোচনা করে যে জাতীয় সনদ তৈরি করার জন্য সচেষ্ট আছে, তাতে আমরা আশা করছি যে সব ধরনের নাগরিকের অধিকার সুরক্ষিত করতে পারবে। সেই সুরক্ষা ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব না। বহু প্রাণের বিনিময়ে একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে এমন মন্তব্য করে সব রাজনৈতিক দল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে অগ্রসর হবে বলেও প্রত্যাশা জানান আলী রিয়াজ। বহু প্রাণের বিনিময়ে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা পেয়েছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বড়কল প্রকল্পের জন্য পরিবেশের ছাড়পত্র নিতে সংশ্লিষ্ট সংস্থা চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, ভারসাম্যহীন নগরায়নের বিন্যাস থেকে সরে জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়নের বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনারে এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। অপরিকল্পিত নগরায়ন, নদী দখল, দূষণ, বনাঞ্চলে শিল্প, পর্যটন প্রতিষ্ঠান, এমন চর্চার ভিড়েই পরিকল্পিত নগরায়ন নিয়ে সেমিনারে উঠে আসে নানান দিক। বক্তারা বলেন, সম্মিলিত অংশগ্রহণ ছাড়া গোটা দেশকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা সম্ভব নয়। আপনাদের সহযোগিতার মাধ্যমে পরিকল্পিত দেশ উন্নয়নের জন্য আমরা কাজ করব। গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান বলেন, কেবল অপরিকল্পিত নগরায়নের কারণেই নষ্ট হয়েছে 0.19% কৃষি জমি। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে প্রতি বছর প্রায় 0.19% কৃষি জমি নষ্ট হচ্ছে। স্থানিক পরিকল্পনা কৃষি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত এবং পরিবেশের নিয়ম মেনে চলার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। দেশের প্রতিটি ইঞ্চি জমিকে পরিকল্পনার আওতায় আনার কোনো বিকল্প দেখছেন না পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার মতে, বৃহৎ প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমি দেখেছি বড় বড় প্রকল্পগুলো সংস্থাগুলো সিদ্ধান্ত নিয়ে নেয় এবং নিয়ে বলে যে অমুক প্রেজেন্ট ছিল, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এখন আমাদের পরিবেশগত ছাড়পত্র তাড়াতাড়ি করে দিয়ে দেয়। অ্যাজ ইফ পরিবেশ অধিদপ্তর আছেই সকল প্রকল্পে ছাড়পত্র হ্যাঁ বলার জন্য। এটা তো আমাদের কাজ না। সরকারের প্রত্যেকটা সংস্থার, প্রত্যেকটা মন্ত্রণালয়কেই
পরিবেশ বান্ধব হতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় পাহাড়কে জাতীয় সম্পদ বিবেচনা করে সংরক্ষিত এলাকা করার কথাও বলেন সৈয়দ আলী জনা। পাহাড় পর্বত আসলে আর থাকবে মানে যেটুকুন আছে ওইগুলোকে এখন জাতীয় কোনো স্থান ঘোষণা করে রক্ষার অধীনে আনতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ জুড়ে তাপপ্রবাহে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার দুপুর পর্যন্ত কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানায় সংস্থাটি। সূর্যের এমন রুদ্রমূর্তিতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। বেশি কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষ। হিটস্ট্রোক সহ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বৈশাখের শেষ ভাগে এসে দেশ জুড়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। সাধারণত চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে গরমে হাঁসফাঁস অবস্থা হয়। এবার কিছুটা দেরিতে বেড়েছে তীব্রতা। দেশের ৪৫ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষ। তাপের হাত থেকে বাঁচতে একটু পরপর গাছের ছায়ায় আশ্রয় খুঁজছেন অনেকে। ২-৪ ঘন্টা করে এরকম করে কাজ করা লাগে। খুব গরম, প্রচুর গরম সহ্য করতে পারি না। যখন একটু গরমের তাপমাত্রা বাইরে যায় তখন একটু রেস্ট নিয়ে আবার কাজ করি। বেশিক্ষণ কাজ করতে পারছি না শুধু গরমের জন্য, তাপমাত্রা বেশি, এদের জন্য আমরা ভিতরে থাকতে পারি না। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা চোখরাঙানি অব্যাহত থাকবে রবিবার দুপুর পর্যন্ত। এ সময় দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এখানে গ্লোবাল ইস্যু যেমন আছে, যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যেমন ইম্প্যাক্ট রয়েছে, এর সাথে আমরা লোকালাইজ ইম্প্যাক্টও রয়েছে। যে পরিমাণ গাছ থাকার কথা, যে পরিমাণ জলাশয় থাকার কথা, এটা নেই বললেই চলে। এক্ষেত্রে যেটা দেখা যায় যে বিশেষ করে ঢাকা শহরে তাপমাত্রা এমনি সারাউন্ডিং এলাকা থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা এমনি বেশি রয়েছে। গরমের তীব্রতা, হিট স্ট্রোক সহ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। পরিবেশবিদরা মনে করেন এ ধরনের পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন জরুরি। বাংলাদেশে যদি টেম্পারেচার 40 ডিগ্রি দেখেন, তা ধরে নিবেন সাবকন্টিনেন্টের ম্যাক্সিমাম জায়গায় টেম্পারেচার এবং কাছাকাছি। কিন্তু এটা কমানোর জন্য যে টেকনোলজিগুলো আছে, সেই টেকনোলজি খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করে। ফলে এইখানে গভর্নমেন্টের একটা প্রচার দরকার এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার। হিট স্ট্রোকে প্রচুর মানুষের মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং এইটা আপনার যেটা হয় সেটা তো সিনিয়র সিটিজেনরা বেশি সাফার করে। রবিবারের পর দেশের কিছু এলাকায় বৃষ্টি হয়ে তাপমাত্রা সহনীয় হবে বলে জানায় আবহাওয়া দপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশে রোহিঙ্গা সংকট আবারও নতুন মোড় নিয়েছে। ফেরত পাঠানোর বদলে উল্টো আসছে রোহিঙ্গারা। গেল 1 বছরে 1,18,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। বিষয়টি স্থানীয়দের জন্য অশনি সংকেত বলছেন জনপ্রতিনিধিরা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বদলে উল্টো ভোজা বাড়ানোর চেষ্টা। আরও 1,18,000 রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের হিসাব বলছে গত 1 বছরে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। এতে দৃশ্যমান হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশ। জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা সরকারের মধ্যে সংঘর্ষকে এর পেছনের বড় কারণ বলে জানিয়েছেন পালিয়ে আসা রোহিঙ্গারা। মারামারি শুরু হয়েছি, তোরা তাই নেওয়া দিবে তাহলে তোরা তো আরার ভাতে যা করিব লড়াই করতে যাওয়া দিব मंगलारे हारा मत बांग्लादेश तरकारा अदेंती बोर्डिंग kana parana la ere tiempo cosa dire pura ere এটা বাংলাদেশে মাফ হয়েছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ স্থানীয়দের জন্য হতে পারে অশনি সংকেত। অচিরে স্থানীয়দের দেশ ছেড়ে চলে যেতে হবে বলে দাবি করেন এই জনপ্রতিনিধি। রোহিঙ্গা নতুন করে আসতেছে, এটা আমাদের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত। এইভাবে যদি রোহিঙ্গা আসতে থাকে এবং রোহিঙ্গা যদি আমরা রিপার্টিশন করতে না পারি, তাহলে অচিরেই আমাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের নিরাপত্তার অত্যন্ত হুমকি আছে। নতুন করে রোহিঙ্গারা প্রবেশ করছে জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বললেন, জায়গা সংকুলানে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা যাচ্ছে না। জানুয়ারি থেকে বায়োমেট্রিক্স দিচ্ছে, তাও
শুধু ফিঙ্গারপ্রিন্ট আইরিশটা নেওয়ার আমরা অনুমতি দিই নাই। তো সেইটারই একটা ঘনীভূত একীভূত রেজাল্ট হয়েছে যে গত কিছুদিন আগে যেটি মিডিয়াতে আসছে যে 1,13,000, সেটি গত 1 তারিখ পর্যন্ত 1,18,000। এটা ক্রমবর্ধমান, এখনো সাম পিপল আর ইন দি কিউ টু বি রেজিস্টার্ড। সচেতন মহল মনে করেন নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাসস্থানের ব্যবস্থা করা হলে রোহিঙ্গাদের আসতে উৎসাহিত করা হবে। আসিন তারিন, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি যখন আরো থাকছে। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন 37,430 জন। ঝামেলা মুক্ত যাত্রায় মুসল্লিদের স্বস্তি। এবং আমেরিকার মধ্যস্থতায় সংঘাতের পথ থেকে সরে এলো ভারত পাকিস্তান, তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর। দুদেশকে সাধুবাদ ডোনাল্ড ট্রাম্পের। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে 93টি ফ্লাইটে এখন পর্যন্ত 37,430 জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। হজ পালন সহজ করতে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়েছেন হজ অফিসের পরিচালক। আর হজযাত্রীরা জানালেন এবার ঝামেলামুক্ত হজ যাত্রার কথা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5 জুন অনুষ্ঠিত হবে মুসলিম মিল্লাতের সর্ববৃহৎ ধর্মীয় সম্মেলন পবিত্র হজ। বাংলাদেশ থেকে এ পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় 86,183 জন হজযাত্রীর ভিসা নিশ্চিত হয়েছে। আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইটের জন্য অপেক্ষমান যাত্রীরা জানালেন এবারের হজ যাত্রায় বাংলাদেশ পর্বের অভিজ্ঞতার কথা। পরিস্থিতি ভালো, যাব আশা করেছি আল্লাহর কাছে, মানে আল্লাহ যেভাবে নিয়ে যায় সেভাবে ঠিকঠাকভাবে সবকিছু পালন করতে পারলে আমরা আমার জীবনের সার্থকটা বলি। আমি নিয়ত করেছি আর কি, আল্লাহ যদি সহজ করে দেয় তাহলে ফ্লাই করব আর কি। সামর্থ্য না থাকলে, দুর্বল হয়ে গেলে হজের মূল যে বিধানগুলো এগুলো অনেক ক্ষেত্রে আদায় থাকে না। তো এখানে মোবাইলের যে একটা অ্যাপ চালু হয়েছে, এই অ্যাপসের জন্য সবচেয়ে আমাকে ভালো লাগছে যে আর্থিক সুবিধা, এই ওয়ান স্টপ সার্ভিসগুলো আছে সেগুলোও খুবই ভালো। হ্যাঁ, যেখানে গেলে পরে এক জায়গাতে সবকিছু পাওয়া যাচ্ছে। ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর ব্যবস্থাপনা আয়োজন, বিশেষ করে হজ ক্যাম্পে নজিরবিহীন নিরাপত্তা। হজযাত্রা নির্বিঘ্ন করা সহ যাত্রী সেবার মানোন্নয়নে মন্ত্রণালয়ের নানা উদ্যোগের কথা জানালেন হজ অফিসের পরিচালক। এবং আমরা এবছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে 3টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ আমাদের রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে লাভবাহিক নামের একটি মোবাইল অ্যাপসের আনুষ্ঠানিক যাত্রা। এই অ্যাপসের মাধ্যমে হজ যাত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো কিন্তু রয়েছে। এখানে একটি SOS বাটন রয়েছে। যদি কোনো হজ যাত্রী এমন অবস্থায় থাকে যে সে কাউকে আসলে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করবার মতো অবস্থায় নেই, সেক্ষেত্রে কিন্তু SOS বাটনটা সে চাপ দিলেই তখন আমাদের হজ ম্যানেজমেন্ট সেন্টার থেকে তাকে লোকেট করা সম্ভব হবে। প্রিপেইড কার্ড সেবা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে হজ যাত্রীগণ নগদ অর্থ মানে পরিবহন করতে গিয়ে অনেক সময় হারিয়ে ফেলেন। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন থেকে, যা শেষ হবে 10 জুলাইয়ের মধ্যে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি টহলফাড়ি এলাকা দিয়ে 78 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশিনের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান। মান্দার নদী পাড়ি দিয়ে প্রথমে 53 জনকে এবং পরে আরও 25 জনকে পুশিন করে বিএসএফ। জাতীয়তাবাদী প্রকৌশলীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানোর অভিযোগ করেছে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও এক্স-জেডিসি ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী আ.ন.হ আক্তার হোসেন ও প্রকৌশলী ফজলুল করিম। বলেন, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও গঠনতন্ত্র উপেক্ষা করে আইইবির নির্বাচন সংক্রান্ত অনিয়মিত সাধারণ সভায় তাদেরকে ঢুকতে বাধা দেয় পুলিশ। প্রতিপক্ষ দখলবাজ রিজু ও হাসিন গ্রুপ বহিরাগত সন্ত্রাসীদের হামলায় অন্তত 15 জন জাতীয়তাবাদী প্রকৌশলী আহত হয়েছেন। সিগারেটের ব্যবহার কমাতে মূল্যস্তর 4 থেকে 3 স্তর কমানোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। এতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর সোহেল রেজা চৌধুরী বললেন,
তামাক পণ্যে কার্যকর করারোপ করা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নেওয়া জরুরি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশিদ রাব্বি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির নিয়ন্ত্রক অরুণা সরকার এবং সিনিয়র কমিউনিকেশন অফিসার আবু জাফর সহ তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা। কুষ্টিয়া জেলায় বছর 2 লক্ষাধিক কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে গরু পালন সহ শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আর সব বিষয়ে খামারিদের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। গরু লালন পালন কুষ্টিয়ার ঐতিহ্য, আর কোরবানির পশু হাটে এ জেলার গরুর বাড়তি চাহিদা বরাবরই। এবছরও জেলায় 2 লক্ষাধিক গরু মহিষ সহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পশু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। খামারিদের অভিযোগ, পশু খাদ্যের দাম বেড়েছে, তাই বাড়তি দামে পশু বিক্রয় করতে না পারলে লোকসান গুনতে হবে, হারাতে হবে পুঁজি। খাবারের যে দাম, এই দামে আসলে গরু পুষে লাভ করা খুব কঠিন। আর সামনে কুরবানি আসছে, কুরবানিতে যদি সরকার বাইরে থেকে গরু আমদানি করে তাহলে খামারিরা প্রচন্ড লচের মধ্যে পড়বে। প্রতি গরু মহিষের কুরবানি যেগুলো ছাড়বো সেগুলোর মধ্যে আপনার 3000-3500 টাকা প্রতিদিন পার ডে খরচ আছে আমাদের। ফার্ম চালাতে ব্যাপক খরচ। আমাদের নিজস্ব ঘাস আছে 5 বিঘার উপরে, তারপরেও এতে হয় না। পশু খামারে কাজ করে অনেকের কর্মসংস্থান হয়েছে। পশু পরিচর্যায় তারা দিন রাত কাজ করছেন। 24 ঘন্টায় 7 জন এইভাবে ডিউটি করি। যার মতো সে ঘাস কাটতে যায় আর 2 জন মতো ফার্মে থাকে। এই 2 জন আপনি সকালে গা ধোয়ানি শুরু করে। গরু সুর করি, গরু গা ধোয়, গরু গোবর ফেলি, খাওয়াতে দিই, খেয়ে যত্ন করি। দেশীয় পদ্ধতিতে পশু পালনে খামারিদের পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার পাশাপাশি রাসায়নিক দ্রব্য ব্যবহারে সচেতন করছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের পরামর্শে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তারা পালন করেছেন। এবারে আমরা কুষ্টিয়া জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গাতেও আমরা কোরবানির উদ্বৃত্ত গরু সরবরাহ করতে পারবে। কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়া জেলায় এবছর ছোট বড় প্রায় 18,500 খামারে প্রস্তুত হচ্ছে পশু। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর, ভারত পাকিস্তান প্রসঙ্গ। আমেরিকার মধ্যস্থতায় ভারত পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ভারতীয় সময় বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এর কয়েক ঘন্টা পর নিজেদের আকাশসীমা খুলে দেয় পাকিস্তান। সংঘাত নিরসনে বিচক্ষণতার পরিচয় দেয় দুদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পুরোদমে যুদ্ধে জড়াচ্ছে না ভারত ও পাকিস্তান। আমেরিকার মধ্যস্থতায় সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেছে 2 পরমাণু শক্তিধর দেশ। শনিবার বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাতভর দুপক্ষের সঙ্গে আলোচনার পর ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কমন সেন্স বা বাস্তব জ্ঞান প্রয়োগ করে বুদ্ধিমত্তার পরিচয় দেয়ায় দুদেশকে ধন্যবাদ জানান তিনি। তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে জানিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে, তবে সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়ে কখনো আপোষ করেনি পাকিস্তান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, দুদেশই স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে আগামী সোমবার দুপুর 12টায় ফের কথা বলবেন ভারত ও পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকরের পর বিভিন্ন সমস্যা নিয়ে একটি নিরপেক্ষ জায়গায় আলোচনা হবে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। এর জেরে 7 মে রাতে অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান শুরু করে নয়াদিল্লি। হামলা চালায় আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায়। জবাবে সীমান্তে তৎপর থাকার পাশাপাশি শুক্রবার রাতে ভারতের 4টি বিমান ঘাঁটি সহ 11টি অঞ্চলে অপারেশন বুনিয়ান উন মারসুস পরিচালনা করে পাকিস্তানি বাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরেছেন নাহিদ রানা, রিশাদ হোসেন ও 2 বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হয়েছে এই 4 জনকে। এর আগে পিএসএল স্থগিত করায় পাকিস্তানে
আটকে পড়া বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে আনা হয় সংযুক্ত আরব আমিরাতে। প্রথম পিএসএল এর বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 24 ঘন্টা না পেরোতেই আমিরাত ক্রিকেট বোর্ড সে সিদ্ধান্ত থেকে সরে আসে, ফলে নিজ দেশে ফিরে এসেছেন ক্রিকেটাররা। কারাতে আসন্ন সাউথ এশিয়ান গেমসের স্বর্ণপদক ধরে রাখতে 3 দিনব্যাপী জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 750 কারাতেকারের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপের খেলা। 21টি ওজন শ্রেণীতে খেলবেন কারাতেকাররা, যার মধ্যে 517 জন পুরুষ এবং 223 জন নারী রয়েছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধে উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত, 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র। জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস আইন উপদেষ্টার। হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের বিচার হবে বললেন প্রেস সচিব। ভোটাধিকার হরণের ষড়যন্ত্র রোধে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না বললেন ফখরুল। এবং তাপপ্রবাহে পুড়ছে দেশ, ভ্যাপসা গরমে ঘরে বাইরে অস্বস্তি, বিপাকে শ্রমজীবী মানুষ, সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।